কালকে যে পর্যন্ত পড়ছি তারপরে আছে উদ্ভিদের যৌন জনন। যৌন জনন মানে হচ্ছে যে প্রক্রিয়ায় পুং এবং স্ত্রী দুইটা পরাগরেণুর মিলনের ফলে একটা নতুন উদ্ভিদের জন্ম হয়, ওইটাই হচ্ছে যৌন জনন। এখন উদ্ভিদের যৌন জননের জন্য যে জিনিসটা মাস্ট প্রয়োজন সেটা হচ্ছে ফুল, কারণ ফুলটাই হচ্ছে উদ্ভিদের প্রধান প্রজনন অঙ্গ অর্থাৎ বংশ বিস্তারের অঙ্গ। কারণ ফুল থেকেই পরে ফল হয়, ফলের মধ্যে বীজ থাকে এবং সেই বীজ থেকে নতুন গাছের জন্ম হয়। তাইলে উদ্ভিদের যৌন জননের প্রধানতম অঙ্গই হচ্ছে ফুল। তাইলে ফুলের মধ্যে কি কি থাকে? ফুলের মধ্যে প্রথমত ফুলের বিভিন্ন অংশ যে বলছে ওই পার্টটার দিকে খেয়াল কর। ফুলে একটা বৃত্তি থাকে, বৃত্তি মানে হচ্ছে বোটা, অর্থাৎ ফুলের সবচেয়ে বাইরের যে স্তবকটা ওটা কি আমরা বলতে পারি বৃত্তি। প্রত্যেকটা ফুলের অবশ্যই একটা বোটা থাকবে এবং বোটাটা সাধারণত কি হয়, সবুজ রঙের হয়। কোনো কোনো ফুলের বৃত্তি বা বোটাটা কিছুটা খণ্ডিত অবস্থায় থাকতে পারে, আবার কিছু কিছু অখণ্ডিত অবস্থায় থাকতে পারে। যদি খণ্ডিত অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা বলবো যুক্ত বৃত্তি, আর যদি বিখণ্ডিত অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা বলবো বিযুক্ত বৃত্তি। আর প্রত্যেকটা যে আলাদা আলাদা খণ্ডিত অবস্থায় যদি থাকে তাহলে প্রত্যেকটা খণ্ডকে আমরা বলবো বৃত্তাংশ। আমরা জানি ফুলের পাপড়ি আছে নাকি, তাহলে এই যে পাপড়িগুলো এটা কি আমরা বইয়ের ভাষায় বলতে পারি দলমণ্ডল, অর্থাৎ সমস্ত পাপড়িগুলোকে একসাথে বলা হয় দলমণ্ডল। এটা বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক, অর্থাৎ বাইরের দিক থেকে আমরা যদি গোনায় ধরি প্রথমেই কি আসে বৃত্তি বা বোটা, তারপরেই কি থাকে পাপড়িগুলা। এই জন্য বলছে যে এটা বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক। কতগুলো পাপড়ি মিলেই সাধারণত এই দলমণ্ডলটা গঠন করে এবং পাপড়িগুলো পরস্পর যুক্তও হইতে পারে আবার পরস্পর পৃথকও হইতে পারে। আবার যেহেতু ফুলের পাপড়িটাই হচ্ছে সবচেয়ে কালারফুল অংশ, এটা বিভিন্ন রঙের হতে পারে। এই দলমণ্ডলটা রঙিন হওয়ার ক্ষেত্রে সাধারণত কি কি সুবিধা হয়, যে পোকামাকড় পশু পাখিকে আকর্ষণ করে যারা পরাগায়নটাকে সঠিকভাবে হইতে সহায়তা করে। এরপরে হচ্ছে পুংস্তবক বা পুংকেশন, যেটার উপরে মূলত পরাগরেণু থাকে এবং এই পরাগরেণুটাই হচ্ছে উদ্ভিদের পুং জননাঙ্গ এবং এইটার মাধ্যমেই যৌন জননের প্রথম এবং প্রধান বংশ বিস্তারটা সম্ভব হয়। তারপরে মাঝেরটা হচ্ছে একটা ফুলের মাঝে যে অংশটা থাকে ওইটাই হচ্ছে স্ত্রী স্তবক বা গর্ভকেশর। এইটার উপরে গিয়ে ওই পুংকেশর থেকে পরাগরেণুটা যখন পড়ে তখন পারফেক্টলি একটা প্রজনন সম্পন্ন হয় এবং ওই গর্ভকেশর বা গর্ভদণ্ডটা আস্তে আস্তে মোটা হইতে হইতে একটা ফলে পরিণত হয়। ক্লিয়ার বুঝতে পারছি ব্যাপারটা? এর পরের কনসেপ্টটা হচ্ছে পুষ্পমঞ্জরি। পুষ্পমঞ্জরি জিনিসটা কি? কোনো কোনো উদ্ভিদে একটা ফুল না হয়ে একটা থোকার মধ্যে অনেকগুলা ফুল থাকে। এই অনেকগুলা ফুল একটা থোকার মধ্যে থাকার যে প্রসেসটা সেটাকে আমরা বলতে পারি পুষ্পমঞ্জরি। ক্লিয়ার বুঝতে পারছি এটুকু? অর্থাৎ ফুলের একটা থোকা। এখন ফুলের থোকাও দুইটা টাইপ হইতে পারে, একটা হচ্ছে অনিয়ত পুষ্পমঞ্জরি, একটা হচ্ছে নিয়ত পুষ্পমঞ্জরি। অনিয়ত কি আর নিয়ত কি? যে ধরনের পুষ্পমঞ্জরি বা ফুলের থোকাটা বৃদ্ধিটা মোটামুটি লিমিটেড, অর্থাৎ উপরের দিকে হচ্ছে বয়স্ক ফুল, নিচের দিকে হচ্ছে কম বয়স্ক ফুল। এক্ষেত্রে কি হয়, উপরের দিকে আর বাড়বে না, বুঝাই যাইতেছে। এই ধরনের গুলো হচ্ছে নিয়ত, অর্থাৎ এগুলা লিমিটেড হয়ে গেছে যে পুষ্পমঞ্জরিটা কতটুকু বড় হবে। আর যে জিনিসটা লিমিটেড না, সামনের দিকে ছোট ফুল পিছনের দিকে বেশি বয়স্কী ফুল, এই ধরনেরগুলোর ক্ষেত্রে কি হয়, সামনে আরও ছোট ছোট ফুল তাইলে চাইলে তৈরি হইতে পারবে। এটাই হচ্ছে মূলত অনিয়ত পুষ্পমঞ্জরি। ক্লিয়ার বুঝতে পারছি এটুকু? এরপরে হচ্ছে পরাগায়ন। পরাগায়ন কাকে বলে? মূলত পুংরেণু বা পরাগরেণু এটা যখন স্ত্রী স্তবক বা গর্ভকেশরের উপরে গিয়ে পড়ে এই প্রসেসটাকে আমরা বলতে পারি পরাগায়ন। এখন পরাগায়ন কীরকম হইতে পারে? পরাগায়ন হইতে পারে দুই রকম, একটা হচ্ছে স্বপরাগায়ন, একটা হচ্ছে কি পরপরাগায়ন। স্বপরাগায়ন জিনিসটা কি? একই উদ্ভিদের মধ্যে পুংকেশরও থাকে আবার গর্ভকেশরও থাকে। যদি সেম উদ্ভিদের পুংরেণু গিয়ে সেম উদ্ভিদের গর্ভকেশরের উপরে পড়ে তাহলে সেটা কি আমরা বলতে পারবো স্বপরাগায়ন। ক্লিয়ার বুঝতে পারছি এটুকু? অর্থাৎ একই গাছ, এখানে দেখে একটা চিত্র আছে বইয়ের মধ্যে, চিত্রটার দিকে একটু খেয়াল কর। বইয়ের মধ্যে কি প্রথম চিত্রটার ক্ষেত্রে কি হয়েছে, যে একটা মৌমাছি একই গাছের একটা ফুল দিয়ে পরাগরেণু নিয়ে আর একটা ফুলের গর্ভকেশরে ছাড়ছে। তাইলে এই ক্ষেত্রে নিজে নিজের মধ্যে পরাগায়ন ঘটতেছে, এটাকে বলে স্বপরাগায়ন। আর যদি সেম টাইপের আর একটা গাছটা টোটালি ভিন্ন, ওইটা থেকে যদি একটা মৌমাছি বা যে কোনো একটা পোকা যদি পরাগরেণু কালেক্ট করে এবং সেইটা নিয়ে অন্য একটা গর্ভদণ্ডের উপরে গিয়ে ফেলে তাহলে সেটাকে আমরা বলতে পারি পরপরাগায়ন। ক্লিয়ার বুঝতে পারছি এটুকু? এখন পরাগায়নগুলো সাধারণত কিভাবে ঘটতে পারে? পরাগায়ন সাধারণত নর্মালি ঘটে না, এটাকে ঘটাইতে হয়। এই পরাগায়ন ঘটানোর জন্য কি হয়, বায়ুর প্রভাবে। এই ওদিক দিয়ে দেখো কি, হ্যাঁ মাহি মনোযোগ দিয়ে শুনতে আসো। এই পরাগরেণু স্থানান্তরের কাজটি সাধারণত কোনো না কোনো প্রাণী কম বেশি করে থাকে। এই প্রাণীগুলো সাধারণতর মধ্যে আছে বায়ু, কীটপতঙ্গ, পাখি, বাদুড়, মানুষ, এমনকি যে কোনো কিছু যারা সাধারণত নড়াচড়া করতে সক্ষম, এইগুলোই পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে থাকে। এবং এই পরাগায়নের মাধ্যম কালেক্ট করার জন্য বিভিন্ন প্রকার উদ্ভিদ বিভিন্নভাবে নিজেদেরকে পরিবর্তন করে। এর মধ্যে প্রথমেই আছে পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন। পতঙ্গ পরাগী জিনিসটা কি?
যে সমস্ত ফুলগুলা পতঙ্গ বা পোকামাকড়ের মাধ্যমে নিজেদের পরাগায়ন সম্পন্ন করে তাদেরকে আমরা বলতে পারি পতঙ্গ পরাগী ফুল। এই পতঙ্গ পরাগী ফুলগুলো সাধারণত বড় হয়, রঙিন হয় আর মধুগ্রন্থিযুক্ত হয়। কারণ কি, পতঙ্গরা সাধারণত মধুর প্রতি অনেক বেশি আকৃষ্ট থাকে, আর রঙিন হইলে পতঙ্গদের জন্য দেখতে সুবিধা হয়। তাহলে এই ধরনের ফুলগুলো সাধারণত পোকামাকড়ে পরাগায়ন করে থাকে বলে এদেরকে পতঙ্গ পরাগী ফুল বলে। বায়ুপরাগী, বাতাসের মধ্যে তো যে কোনো জিনিস হালকা হইলে হাওয়া ছাড়া সাধারণত উঠতে পারে না। এই জন্য এদের গর্ভমুণ্ডগুলো সাধারণত আঠালো হয় এবং শাখান্বিত হয়, আর পালকের মতো হালকা হয় এবং আকারেও ক্ষুদ্র হয়, যাতে তারা বাতাসের সাথে সহজে উঠতে পারে এবং আঠালো থাকার ফলে উড়ে গিয়ে পরাগরেণুগুলো সহজে এক জায়গা লেগে যেতে পারে। আর যেহেতু বাতাস পরাগায়ন করতেছে, তাদের বর্ণ, গন্ধ বা মধু কোনো কিছুর দরকার নেই। এই জন্য এই ধরনের ফুলগুলো হয় বর্ণ, গন্ধ বা মধুগ্রন্থিহীন। এরপরের কনসেপ্ট হচ্ছে পানি পরাগী ফলের অভিযোজন। কিছু কিছু ফুল আছে যেগুলো পানির মাধ্যমে পরাগায়িত হয়। এদের মধ্যে কি করতে হবে, আকারে ক্ষুদ্র হইতে হবে, হালকা হইতে হবে এবং অসংখ্য হইতে হবে। আর পানিও যেহেতু একটা প্রাকৃতিক উপসর্গ, এইটারেও 100% তেমন কোনো মানে উত্তেজকের দরকার নাই এইটা দিয়ে পরাগায়ন করার জন্য। যেমন মধু থাকলে বা রঙিন হইলে পতঙ্গরা আকৃষ্ট হয়। পানি তো একটা নর্মাল প্রাকৃতিক একটা অজীব বস্তু, যেহেতু অজীব বস্তু এই জন্য তারা আকৃষ্ট করার কিছু নাই। এই জন্য এদেরও বর্ণগন্ধ কিছু থাকার দরকার নাই। আর প্রাণী পরাগী ফুল, অর্থাৎ প্রাণীরা যে সমস্ত ফুল পরাগায়ন করতে সাহায্য করে, এদের রং অবশ্যই আকর্ষণীয় হইতে হবে। আর প্রাণীরা যেহেতু একটু সাইজে বড়, সুতরাং তারা যে সমস্ত ফুলগুলো পরাগায়ন করবে সেই ফুলগুলো সাধারণত নর্মালি সাইজে বড়ই হয়ে থাকে, যেমন কদম, শিমুল, কচু, এই সমস্ত উদ্ভিদগুলা। এরপরে হচ্ছে আমাদের আছে কি যে নিষিক্তকরণ এবং ফলের উৎপত্তি। নিষিক্তকরণটা কিভাবে হয়? সাধারণত একটা পরাগরেণু গিয়ে উদ্ভিদের গর্ভমুণ্ডের উপরে পড়ে এবং সেই গর্ভমুণ্ড থেকে পরাগরেণুটা যখন পড়ে তখন সেখানে একটা পরাগনালিকা উৎপন্ন হয় এবং সেই পরাগনালীটা গিয়ে ডিম্বকের কাছ পর্যন্ত ওই পরাগরেণুটাকে নিয়ে যায়। যখন নিয়ে যায় তখন ওইখানে নিষেক সম্পন্ন হয় এবং একটা পর্যায়ে ওই গর্ভদণ্ডটা ফুলতে থাকে এবং ফুলতে ফুলতে একটা পর্যায়ে ফল হয়ে যায়। তাহলে ফল কেমনে হয় ক্লিয়ারলি বুঝতে পারছি এটুকু? এখন ফলের কতগুলো টাইপের কথা বলছে, এর মধ্যে হতে পারে কি সরল ফল, অর্থাৎ একটা মাত্র গর্ভাশয় ছিল এবং সেই গর্ভাশয়টাই আস্তে আস্তে ফুলে ফুলে বড় একটা ফলে পরিণত হয়েছে, এটি হচ্ছে সরল ফল। সরল ফলের মধ্যে যদি দুইটা টাইপ হইতে পারে, একটা হইতে পারে রসালো, একটা হচ্ছে নিরস। অর্থাৎ ফলের মধ্যে যদি রস থাকে, যেমন আম, জাম, কলা, এগুলো যদি রস টাইপের ফল, একটু রস আছে, একটু মিষ্টি অংশ আছে, এগুলোই হচ্ছে রসালো ফল। এরকম রসালো ফলও হইতে পারে, আবার নিরস ফলও হইতে পারে, অর্থাৎ যার মধ্যে কোনো রস বা কোনো মিষ্টি অংশ নাই। আরও দুইটা টাইপ হইতে পারে, সেটা হচ্ছে গুচ্ছ ফল আর যৌগিক ফল। গুচ্ছ ফল জিনিসটা কি? যখন অনেকগুলো ফল একসাথে মিশে যায়, অনেকগুলো পাশাপাশি ফল একসাথে মিশে যায়, তাহলে সেটাই হবে গুচ্ছ ফল। আর যৌগিক ফলটা হচ্ছে একটা ফুলের আলাদা আলাদা অংশ যখন একসাথে একটা ফলে পরিণত হয়, সেটাই হচ্ছে যৌগিক ফল। তাহলে গুচ্ছ ফল আর যৌগিক ফলের মধ্যে পার্থক্য কি? অনেকগুলো ফল একসাথে হয়েছে সেটা হচ্ছে গুচ্ছ ফল, আর অনেকগুলো ফুল একসাথে ফলে পরিণত হয়ে গেছে সেটাই হচ্ছে যৌগিক ফল। ক্লিয়ার বুঝতে পারছি এটুকু? এর পরের কনসেপ্ট হচ্ছে বীজের গঠন এবং অঙ্কুরোদ্গম। বীজের গঠনটা সাধারণত কীরকম থাকে? বীজের মধ্যে একটা ডিম্বক নাভি থাকে এবং ডিম্বক রন্ধ্র থাকে, যে জায়গা থেকে আস্তে আস্তে ভ্রূণমূলটা বের হয়, অর্থাৎ উদ্ভিদের প্রথম শিকড়টা বের হয় এবং শিকড়টার পরে আস্তে আস্তে গাছটা বের হয় এবং তার উপরে একটা বীজের আবরণ থাকে যেটাকে আমরা বীজত্বক বলতে পারি, এবং তার উপরে দুইটা বীজপত্র থাকে, অর্থাৎ বীজের দুইটা খণ্ডিত অংশ থাকে। একটা গাছ যখন আমরা লাগাই তখন সাধারণত কি হয়, ওইখান থেকে একটা শিকড় বের হয় এবং শিকড়টা মাটিতে প্রবেশ করে এবং সেই জায়গা থেকে আরও একটা বাড়তি গাছ বের হয়। ওই গাছটাকেই আমরা বলতে পারি প্রথম ভ্রূণ বা প্রথম গাছ। আর এইভাবেই সাধারণত অঙ্কুরোদ্গমটা সম্পন্ন হয়। এখন অঙ্কুরোদ্গমের মধ্যেও দুইটা টাইপ হইতে পারে। 42 নম্বর পৃষ্ঠায় দেখ বইতে লেখা আছে মৃদগত অঙ্কুরোদ্গম আর মৃদভেদী অঙ্কুরোদ্গম। মৃদগত অঙ্কুরোদ্গমটা কি? সাধারণত যদি বীজটা মাটির মধ্যেই থেকে যায় এবং সেইখান থেকে শিকড় গজায় এবং গাছ উৎপন্ন হয়, তাহলে সেটাকে আমরা বলবো মৃদগত, অর্থাৎ বীজটা মাটির মধ্যেই থাকবে, উপরে উঠে আসবে না। আর কিছু কিছু ক্ষেত্রে কি হয়, আগে ভ্রূণমূলটা বের হয়, তারপর বীজটা গাছের সাথে সাথে বাইরে বের হয়ে যায় এবং বীজটা মাটির উপরে চলে আসে। যেহেতু বীজটা মাটির উপরে চলে আসছে, এটাকে বলবো আমরা মৃদভেদী অঙ্কুরোদ্গম বা মাটি ভেদ করে যাওয়া অঙ্কুরোদ্গম। ক্লিয়ার বুঝতে পারছি এরকম? সমস্যা আছে আর?